আজ যে গল্পটি বলবো হাড় হিম করা গল্প। গল্পের নাম চাপাডাঙ্গার বাঁধ। প্রায় 50 বছর আগেকার কথা। সেকালে হুগলি জেলার চাপাডাঙ্গায় দামোদর নদের বাঁধের ওপর দিয়ে সন্ধ্যের পর চলাফেরা করবে অমন বুকের পাটা কারোর ছিল না। কেননা ওই সব অঞ্চলের আশপাশের গ্রামগুলোতে তখন লোক বসতিও যেমন কম ছিল তেমনই ছিল ঠ্যাঙাড়ে ও ডাকাতির উপদ্রব। তা একবার হলো কি, তালপুর গ্রামের বিধুভূষণ নামে একটি ছেলে বাড়িতে বাবার অসুখের খবর পেয়ে কলকাতা থেকে চাপাডাঙ্গায় এলো। হাওড়া চাপাডাঙ্গা লাইনে মার্টিন রেলের তখন সুবর্ণ যুগ। তা সে যাই হোক, বিধুভূষণের যখন এলো তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে ঘড়ি, আংটি, টাকা পয়সা সব কিছুই ছিল তার। চাপাডাঙ্গা থেকে ওদের গ্রাম হচ্ছে 3-4 মাইলের পথ। কিন্তু মুশকিল হচ্ছে এই যে পথ দিয়ে পাড়ি দেবে কেমন করে দেবে। গ্রামের ছেলের কাছে ওই পথ এমন কিছু নয়, তার উপর সঙ্গে টর্চও আছে। কিন্তু এই পথ পাড়ি দিতে যে ডাকাতের পাল্লায় পড়বে না তাই বা কে বলতে পারে। অথচ বাড়ির এত কাছাকাছি এসে স্টেশনে পড়ে থাকতেই কি মন চায় কারুর। অবশেষে অগত্যা অনেক ভাবনা চিন্তার পর ভাগ্যে যা আছে তাই হবে মন করে ভগবানকে স্মরণ করে বাঁধের পথ ধরল বিধুভূষণ। বেশ আসছে এইভাবে বেশ কিছুটা পথ আসার পরেই ভয়ে বুক শুকিয়ে গেল তার। বিধুভূষণ দেখল একজন লোক লণ্ঠন হাতে করে ওকে পথ দেখিয়ে ওর আগে আগে চলছে। সে কি নিখোঁজ অন্ধকার, শুধু কয়েক মুঠো জোনাকির আলো, আর ওই লণ্ঠনের আলোটি ছাড়া কিচ্ছুটি নেই। ওর হাতে টর্চ থাকলেও সেই টর্চের আলো জ্বলছে না। অথচ দেশে আসবার আগে নতুন ব্যাটারি ভরে নিয়েছে সে। সেই ঘন অন্ধকারে লোকটিরও সারা শরীর ঢাকা, শুধুমাত্র লম্বা লম্বা পা দুটি ছাড়া তার শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। বিধুভূষণের এবার ভয় করল খুব। তাই সে চলার গতি মন্থর করে একসময় চুপ করে দাঁড়িয়ে পড়ল। সে চলমান পা দুটো থমকে দাঁড়ালো। অন্ধকারের ভেতর থেকেই একটা কেমন যেন খ্যানখ্যানে গলার স্বর ভেসে এলো, আয় না রে আয়। বিধুভূষণ বুঝতে পারল এই অন্ধকারে যাদের ভয় সে করছে এ তারা নয়, বরং যাদের কথা বারিকের তরেও মনের মধ্যে উকি দেয়নি সেই ভূতের পাল্লাতেই পড়েছে সে। ওর শির দ্বারা বেয়ে একটি হিমস্রোত নেমে এলো। বিধুভূষণ বলল, কে তুমি? আমার সঙ্গ নিয়েছো কেন? আমার খুব ভয় করছে তোমাকে দেখে। অন্ধকার কে যেন হেসে উঠল খিলখিল করে। সে কি হাসি, যেন সর্দি ভরা ঘরঘরে গলা। বলে উঠল, ভয় নেই রে, আয় আমার সঙ্গে। বিধুভূষণ সম্মোহিতের মতো আবার চলতে লাগলো তার পিছু পিছু। বেশ কিছুটা পথ যাবার পর দেখল অন্ধকারে রাস্তার মাঝখানে কয়েকটা ছায়া শরীর পথ আগলে বসে আছে। তাদের চোখের ভেতর থেকে লাল নীল টুনির মতো আলো জ্বলছে। তারা বলল, এই অসময়ে এখান দিয়ে কে যায়? উত্তর হলো, ওকে যেতে দে। কাল সকাল হতে তর সইল না। এখন আমাদের রাজত্বে এই অন্ধকারে ও কেন এলো ওকে জিজ্ঞেস কর।
ওর বাবার খুব অসুখ রে, সেই শুনে ও দেখতে এসেছে, ওর দোষ নেই। বিধুভূষণের গায়ের কাটা তখন কাঁটা দিল। ওর বাবার অসুখের কথা ও কি করে জানল? সেই ছায়া শরীরগুলো বিশ্রী গলায় হেসে উঠল এবার। ওর বাবার অসুখ তো তোর কি, তুই ওর কে হোস? বলার সঙ্গে সঙ্গে সেই লণ্ঠনধারীর মুখ থেকে আগুনের একটা হলকা ছুটে গেল ছায়া শরীরগুলোর দিকে। ব্যাস, চোখের পলকে সব উধাও। আবার নিঃশব্দে পথ চলা। যেতে যেতে হঠাৎই একসময় দেখতে পেল মশাল হাতে ভয়ঙ্কর চেহারার কিছু লোক বন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে বাঁধের পথ ধরে এগিয়ে আসছে। যারা আসছে তাদের শরীর আছে, আর কি ভীষণ চেহারা তাদের! বিধুভূষণ বুঝতে পারল আজ আর নিস্তার নেই তার। কালীচরণের পাল্লায় পড়েছে সে। ওরই দলবল এসে আক্রমণ করবে এবার। ভয়ঙ্কর ডাকাত কালীচরণ, যার প্রাণে কোনো মায়া মমতা নেই। দলের পুরো ভাগই তখন কালীচরণ ছিল। গম্ভীর গলায় হাঁক দিল, কে ও, কে আসে? লণ্ঠনধারী তখন উধাও। বিধুভূষণ বলল, আমি তালপুর গ্রামের ছেলে, আমার বাবার অসুখের খবর পেয়ে আসছি, আমাকে যেতে দাও কালীচরণ। কালীচরণ বিকটভাবে হেসে উঠল। সঙ্গে সঙ্গে শুরু হলো আশপাশ থেকে পৈশাচিক কণ্ঠস্বরে সে কি হাসি! সে এমন হাসি যে হাসি আর থামতেই চায় না। কে হাসে? কারা হাসে? কে? থমকে উঠল কালীচরণ। হাসিও থেমে গেল। কালীচরণ বলল, ওরে দুগ্ধপোষ্য বালক, নিয়তির ডাক না পেলে এই দামোদরের বাঁধে রাত দুপুরে কেউ আসে না। তোর মরণ যে ঘনিয়েছে বাবা। অমনি ফ্যাঁস ফ্যাঁসে গলায় অন্ধকার থেকে খাড়া যেন বলে উঠল, তোর মরণ যে ঘনিয়েছে বাবা, তোর মরণ যে ঘনিয়েছে বলে গর্জন করল। গর্জে উঠল কালীচরণ, কে? কে বলে এই কথা? কে? আবার সব চুপ। বিধুভূষণ এবার মিনতি করে বলল, শোনো কালীচরণ, আমার সঙ্গে যা কিছু আছে সবই তোমাকে দিয়ে দেব, শুধু দয়া করে আমাকে প্রাণে মেরো না। একবার অন্তত ঘরে যেতে দাও। বাবা আমার মৃত্যু শয্যায়, তাকে একবার শেষ দেখাটা দেখতে চায়। কালীচরণ আবার হাসল, বলল, ওরে সাপের লেখা আর বাঘের দেখা জানিস তো? আমি সেই বাঘ। ডাক তোর বাবাকে, ডাক তোর ভগবানকে, আমার নাম কালীচরণ। বলেই বল্লমটা উঁচিয়ে সজোরে ছুঁড়ে দিল বিধুভূষণের দিকে। বল্লমটা বিধুভূষণের বুকে লেগেই ভেঙে দুটুকরো হয়ে মাটিতে পড়ে গেল। ঠং করে একটা শব্দ হলো শুধু। বিধুভূষণ তখন লোহার মতো কঠিন হয়ে গেছে। ওর দু চোখে ক্রোধের আগুন। সে রেগে বলল, তবে রে শয়তান, এবারে আমার খেলাটা দেখ। বলেই সে বজ্রবাহু নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল কালীচরণের দিকে। বিধুভূষণের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে লাঠি বল্লম ফেলে ওর দলের লোকেরা যে যেখানে পারল পালালো। পারল না শুধু, পালিয়ে যেতে কালীচরণ। বিধুভূষণ তখন রোবটের মতো হয়ে গেছে। সে দু হাতে কালীচরণকে ধরে তাকে শূন্যে তুলে নিয়ে ধরের ওপর মুন্ডুটা পাকিয়ে আছাড় মেরে ফেলল। অন্ধকারের ভেতর থেকে কারা যেন বলে উঠল, সাব্বাস সাব্বাস বিধুভূষণ। বিধুভূষণ সেই রকম লৌহ কঠিন অবস্থাতেই গ্রামের কাছাকাছি চলে গেল। এই চেহারা নিয়ে কি করে ঘরে যাবে সে? ওর বাড়ির লোকেরা এই অবস্থায় ওকে দেখলে চিনতে পারবে কি? এই সব চিন্তা করতে করতেই
গা মাথা ঝিমঝিম করে উঠল তার। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ সেইখানে মাথা ঘুরে পড়ে গেল বিধুভূষণ। পরদিন সকালে গ্রামের লোকজন এসে উদ্ধার করল ওকে। ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিতে জ্ঞান ফিরল ওর। ঠাকুরের কৃপায় বাবা ভালোই আছেন, আর বিধুভূষণও যেমন ছিল তেমনি হয়ে গেছে। ওর শরীরে কোথাও কোনো বিকৃতি নেই। তবে কিনা দুর্ধর্ষ কালীচরণ কাল রাতে কোনো দুষ্ট চক্রের হাতে প্রাণ হারিয়েছে। পুলিশ এসে ডেড বডিও নিয়ে গেছে তার। গত রাতের ওই অলৌকিক অভিজ্ঞতার কথা বিধুভূষণ তখনকার মতো কারুর কাছে বলল না, এমনকি বাড়ির লোকেদের কাছেও নয়। বলা যায় না কি থেকে কি হয়। সকলকে ভূতের গল্প শোনাতে গিয়ে শেষকালে খুনের দায়ে ধরা পড়বে কি? তবে সেই থেকে বিধুভূষণ আর কখনো ভুলেও রাত্রিবেলা ওই পথে আসেনি। তাহলে গল্পটি এখানেই শেষ করলাম।